আমন্ত্রণ নিউজ 24 প্রবাসী সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। এ সময় কোনো শক্তি যেন জাতীয় নির্বাচনকে সংঘাতময় করে তুলতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাত্র 1 বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা রক্তাক্ত জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, জাতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। ডক্টর ইউনূস বলেন, সরকার এবার প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। ভোটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 5 আগস্ট স্বৈরাচারী শাসনের 1 বছর পূর্ণ হয়েছে। এ পরিস্থিতিতে কলকাতাবাসী পুশব্যাকের তীব্র বিরোধিতা করে জানাচ্ছেন, হাসিনা ও তার দোসরদের কেন বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না। নাম উজ্জ্বল রেখে কিছুদিন আগে এমনই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট, দেখুন বিস্তারিত। 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা ও খুনের দায় মাথায় নিয়ে কলকাতা, দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে পালিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতারাও। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ব্যস্ত তারা, যার জেরে সম্পর্কের পরিবর্তন হয়েছে ঢাকা দিল্লির, আর এখন পুশব্যাক। আর এই নিয়ে হাসিনা মোদির নাম উজ্জ্বল রেখে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বেছে বেছে ভারতীয় বাঙালিদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। তাহলে কেন অতিথি বলে রেখে দেওয়া হচ্ছে শেখ হাসিনাদের? যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? মমতার মন্তব্যকে শিলমোহর দিচ্ছে কলকাতাবাসীর একাংশ। যেসব ফ্ল্যাটে হাই রাইজ বিল্ডিং এ রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করে পুশব্যাক করা হচ্ছে না বাংলাদেশে? এটা কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতা কিন্তু বেশি দিন চলবে না। বাংলাদেশের মানুষদের নিয়ে এসে শেখ হাসিনাকে বা এই সব নেতা মন্ত্রীদের নিয়ে এসে দিল্লিতে পুষছে, আমার ট্যাক্সের টাকায় ওকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ওকে পুশব্যাক করা উচিত বাংলাদেশে। একই মত শহরের আইনজীবী, শিক্ষক এবং বিশিষ্টদেরও। ওদেরকে কি করে অ্যালাউ করা হচ্ছে, এটা তো একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নটা তো আমারও। যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আবার বাংলাদেশিকে প্রশ্রয় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে, আমাদের টাকায় তাদের খাওয়া পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, তো দ্বিচারিতা।
তথ্য বলছে এখনো অবধি প্রায় 1500 বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। তাহলে কি এই 140 কোটি দেশে এই কজনের জন্য ধ্বংস হচ্ছে ভারতের অর্থনীতি, নাকি নীতিতেই ভুল রয়েছে? আর তাই রাজনীতির জাতাকলে পড়েছে ভারতীয় বাঙালিরা, কারণ ইতিমধ্যে আসাম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে পুশব্যাকের পর শতাধিক নাগরিককে ফেরত নিয়েছে ভারত সরকার। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দুবাইয়ের বিগ টিকিটে কপাল খুলল আরও এক বাংলাদেশির। সৌভাগ্যবানের নাম সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। প্রথমবারের মতো টিকিট কিনেই বাজিমাত, জিতলেন 2 কোটি দিরহামের জ্যাকপট লটারি। স্বপ্ন দেখতে তো আর দোষের কিছু নেই, তবে সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন সেটাই হয় ইতিহাস। দুবাইয়ের জনপ্রিয় বিগ টিকেট লটারি ড্রতে এবার সেই ইতিহাস গড়লেন এক বাংলাদেশি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। 2 কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতে কোটিপতি বনে গেলেন তিনি। পেশায় দর্জি সবুজ মিয়ার 18 বছরের প্রবাস জীবনে প্রথমবারের মতো টিকিট কিনেছেন। এই লটারির টাকা তার পরিবারের জীবন বদলে দেবে বলে জানান সবুজ। অন্যদিকে শুধু সবুজই নন, একই মাসে আরেক বাংলাদেশি লটারি জিতেছেন। 2009 সাল থেকে শারজায় বসবাসকারী পারভেজ আনোয়ার হোসেন নামে ওই বাংলাদেশির বয়স 42 বছর। পেশায় ব্যবসায়ী পারভেজ রেঞ্জ রোভার ব্র্যান্ডের ভেলার মডেলের একটি গাড়ি জিতেছেন। তাদের এই বিজয়ে আনন্দে ভাসছে আমিরাতের বাংলাদেশি কমিউনিটি। ড্রটির আয়োজকরা জানিয়েছেন এই পর্বে আরো 6 জন প্রতিযোগী পেয়েছেন 50,000 দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। পাশাপাশি বিগ উইন হুইল এ অংশ নিয়ে আরো 4 জন পেয়েছেন 50,000 থেকে 1,50,000 দিরহামের মধ্যে বিভিন্ন পুরস্কার। আফরিন মৌ, নিউজ 24। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রবাসীরা মননে লালন করেন দেশীয় সংস্কৃতি। 6 ঋতুর মায়ায় পড়ে হাতড়ে বেড়ান শৈশবের স্মৃতি। বাঙালির কাছে বর্ষা তেমনই একটি ঋতু। এই ঋতুর প্রেমে পড়া আমিরাতের এক ঝাঁক প্রবাসী গান কবিতায় বর্ষা বন্দনায় মেতে ওঠেন। স্মৃতির কাব্যে রোমন্থন করেন ফেলে আসা অতীত আর বাংলাদেশকে। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির সবচেয়ে নন্দিত বন্দিত ঋতু বর্ষা। কাব্যপ্রেমীর কাছেও আনন্দ বেদনার প্রিয় ঋতু এটি। এমনকি পরবাসী প্রবাসীরা খুঁজে বেড়ান এই বর্ষাকে। তাই দেশে যখন বৃষ্টি বর্ষার মৌসুম চলছে, তখন মরুর দেশেও খানিকটা সময়ের জন্য বর্ষা বন্দনায় মেতে ওঠেন আমিরাত প্রবাসীরা। দেশটিতে বসবাসরত বই পড়ুয়াদের সংগঠন আরবান লিডার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বর্ষা উৎসব। মনের মধ্যে যেহেতু বৃষ্টি, মনের মধ্যে যেহেতু আমাদের দেশ, আমাদের অনুভূতি, সেটা আমরা মনে চাইলেই অনুভব করতে পারি। এবং সেই অনুভূতি থেকে আমরা যদি ইতিবাচকভাবে সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের দেশকেও শান্ত এবং সমৃদ্ধ করতে পারি। তবে মরুতে এখন গ্রীষ্মের প্রখর খরতাপ, তাই আয়োজকরা বেছে নেন শীতল ফার্ম হাউস। বর্ষা নিয়ে লেখা কবিতা, গান আর স্মৃতি কথাই শৈশবে ফেরার সুযোগ পান আগত প্রবাসীরা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি উৎসবে তৈরি হয় দেশীয় আবহ। তারা জানতে পারছে আমাদের যে একটা কালচার আছে, আমাদের যে 6 ঋতুর দেশ, ঋতু সম্পর্কে তাদের একটা ধারণা হচ্ছে। বাচ্চারা দেশে তেমন যাওয়া হয় না, আর এখানে যখন এইসব আয়োজন করা হয়, এর মাধ্যমে বাচ্চারা দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ভরপুর আয়োজন ছিল পিঠাপুলি, দেশীয় ফল আর হরেক রকম খাবারের। উৎসব স্থলে রান্নাবান্নার আয়োজন ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, বিভাজনের এই সময় এসেও চিরায়ত বাংলার সংস্কৃতি দেশে কিংবা বিদেশে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারে, সুন্দর বাংলাদেশ গঠনেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুন্দর একটা ভাবমূর্তি বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের কমিউনিটির ঐক্য ছাড়া সম্ভব না। এবং আজকের এই বিভাজনের সময় আমাদের বাংলাদেশের শাশ্বত বাংলার সংস্কৃতি একমাত্র হতে পারে আমাদের ঐক্যের ভিত্তি। দেশের বাইরে ঋতুভিত্তিক এমন আয়োজন প্রবাসীদের অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবাস প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতিকেও পৌঁছে দেয় তার আপন রূপে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সৌদি প্রবাসীদের অবদান অপরিসীম।
এ সময় রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। সেই সঙ্গে প্রবাসীদের বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। পরে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বলেন, জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মৌলিক অধিকারের পক্ষে একটি বলিষ্ঠ ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, যেখানে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশায়। জুলাই আবহেই কুয়েত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নীরব সংগ্রাম করে যাচ্ছেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বাহরাইনে বাংলাদেশের দূতাবাসের আয়োজনে পালিত হলো জুলাই বিয়ন্ড বর্ডার্স এবং রেমিটেন্স যোদ্ধা দিবস। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর প্রদর্শিত হয় জুলাইয়ের প্রামাণ্যচিত্র। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার এনডিসি এর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা। রাষ্ট্রদূত তার বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ব্রিটেনে বাংলাদেশি মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের প্রেসিডেন্ট পদে শাকির হোসাইন, ভাইস প্রেসিডেন্ট পদে জুনায়েদ রিয়াজ এবং জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ নির্বাচিত হয়েছেন। ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছেন তারা। এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সঙ্গে 2টি প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। রোববার পূর্ব লন্ডনের গুড মেইজ ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টে অংশ নেয় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ও লন্ডন বাংলা প্রেস ক্লাব। অপরাজিত 70 রানের ইনিংস খেলেন প্রেস ক্লাবের ইখলাসুর রহমান পাক্কু। এতে উপস্থিত ছিলেন 2 সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও লন্ডন সহ বিভিন্ন শহর থেকে ছুটে আসেন উভয় সংগঠনের সদস্যরা। আয়োজকরা বলেন, খেলায় হার-জিত থাকলেও প্রবাসে পারস্পরিক বন্ধন দৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সিলেট 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয় মতবিনিময় সভার। কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সভাপতি আশিকুর রহমান, যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা ডক্টর জাকি মুস্তফা টুটুল, যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা মিসবাউজ্জামান, আবেদ রাজা সহ অনেকে। অংশ নেন যুক্তরাজ্য বিএনপি, যুবদল ও স্থানীয় কমিউনিটি নেতারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও দলটির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তাক মিয়াকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম জার্মানি। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম জার্মানির আহ্বায়ক আবু হানিফের সভাপতিত্বে ও নুরুল ইসলাম পুন্নর পরিচালনায় বার্লিনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা ছিলেন ফোরামের ইউরোপ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার
সেলিম খান। প্রধান অতিথির বক্তব্যে মোশতাক মিয়া সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। বলেন, দেশের চলমান অস্থিরতা নিরসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাই প্রবাস থেকে দলের বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই নির্বাচন দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন, গণতন্ত্র রক্ষার নির্বাচন, নতুবা দেশ আবার আমরা আরেকটা স্বৈর শাসকের কাছে এই দেশ তুলে দিতে চাই না। আমরা চাই যে গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম, আন্দোলন প্রিয় নেত্রী করেছে, দল এবং দেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে। গণঅভ্যুত্থান যুক্তিসঙ্গত, বৈধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে মন্তব্য করেন তিনি। ২৮ দফা ঘোষণাপত্রে বলেন, গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে। সেই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার কণ্ঠে জাতির সামনে তুলে ধরা হয় ঘোষণাপত্রের আদ্যোপান্ত। বিনীত অনুরোধ করছি, তুলে ধরা হয় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের কথা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিভাবে, কেন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে, সেটাও উল্লেখ করা হয় ঘোষণায়। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে। কিভাবে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে, তারও দলিল হয়ে থাকবে এই ঘোষণাপত্রটি। অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা সেজন্য বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এই ঘোষণাপত্রে। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট
2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্রোন শো আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয় অভ্যুত্থানের নানা প্রতিচ্ছবি। সেখানে প্রদর্শিত হয় স্বৈরাচারী শেখ হাসিনার দানবীয় রূপ, তার পালিয়ে যাওয়ার দৃশ্য এবং ব্যাংক লুটের ঘটনার দৃশ্যাবলী। সাথে আরও ছিল নতুন বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতির চিত্র। ড্রোন শোটি উপভোগ করেন সেখানে উপস্থিত কয়েক হাজার দর্শক। বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না, এই দেশ আর কারো তাবেদার হবে না, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসব কথা বলেন তিনি। বলেন 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। মায়ের মমতায় বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলেও জানান তারেক রহমান। উত্তাল জুলাই আগস্টের পুরোটা সময় সুদূর লন্ডন থেকে দেশের গণতন্ত্রকামী মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরও দেশের স্বার্থে প্রতিশোধের বদলে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা, ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে নিজের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শেখ হাসিনা গুম, খুন আর নিপীড়নের মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। প্রায় 14 মিনিটের বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সব পর্যায়ে সরাসরি ভোটে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, 71-এর শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি, তেমনি 24-এর শহীদদেরও ভুলবে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।